আচ্ছা, ধরেন আপনি বিছানায় শুয়ে আছেন। আর আপনি দেখলেন আপনার চারপাশে কিছু কালো ছায়া, অবয়ব যাদের চোখগুলো লাল বর্ণের, সেগুলো আপনার চারপাশে ঘুরতেছে। আপনি যখন শুয়ে বিছানায় উপরের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে আপনার চোখ ডানের দিকে গেল। আপনি দেখলেন একটা কালো অবয়ব ছায়ার মূর্তি এসে আপনার পাশে ঘুরতেছে। আপনি যখন ঘুরে পায়ের দিকে তাকালেন, ঠিক তখন দেখেন পায়ের কাছেও ২ জন কালো মূর্তি অবয়ব ছায়া ঠিক ওইটার মতো ঘুরতেছে। যখন ডানে ঘুরলেন তখন দেখলেন সেইম ওভাবে একটা মূর্তি, কালো মূর্তি ছায়া অবয়ব আপনার ডানে বামে সব দিকে আপনার মাথার কাছে, আপনার পায়ের কাছে ঘুরতেছে। তখন আপনার ভিতরে ফিলিংসটা কিরকম হবে? আপনি তখন কিভাবে ওইটা অ্যাকসেপ্ট করে নিবেন? কিভাবে আপনার ভিতরটা ফিলটা হবে কিভাবে? আর আপনি ঠিক সেই মুহূর্তে ভাবলেন যে আপনি এখান থেকে উঠে দৌড় দিবেন। ফুল স্পিডে দৌড় দিবেন। তখন আপনি দেখলেন আপনার পা কাজ করতেছে না, আপনার হাত কাজ করতেছে না, আপনি কোনো শক্তিই পাচ্ছেন না হাতে পায়ে। শুধু আপনি মাথাটা ঘুরিয়ে এপার ওপার দেখতেছেন, এছাড়া আর কিছুই করতে পারতেছেন না। ঠিক সেই মুহূর্তে আপনি ভাবলেন আপনি অনেক জোরে চিৎকার করবেন। চিৎকার করে ঘরের সকল মানুষকে একত্র করবেন। কিন্তু খুবই দুঃখজনকভাবে আপনি তখন চিৎকার করতে পারতেছেন না। আপনি বুক ফাটিয়ে জোরে চিৎকার করতে চান। কিন্তু আপনার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এরকম একটা পরিস্থিতিতে যদি আপনি পড়েন তখন আপনি কি করবেন? আজকে ঠিক এরকমই একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের যে ঘটনাটা শেয়ার করেছে তার নিজের সাথেই এই ঘটনাটা ঘটে গেছে। তার নাম হচ্ছে আসমা। আমি আসমার মুখ থেকে এই ঘটনাটা যেভাবে শুনেছি ঠিক সেভাবে করেই বলার চেষ্টা করতেছি। আমার নাম হলো আসমা, আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ। আমরা ৩ ভাই-বোন। আমরা ২ বোন, ১ ভাই। আমি হচ্ছে বড়। তারপরে আমার ভাই। আমার ভাইয়ের নাম শাহাদাত। তারপরে হচ্ছে আমার একটা ছোট বোন। আমার ছোট বোনের নাম হচ্ছে নূপুর। আমার ফ্যামিলিতে আমরা ৫ জন। আমি, আমার বাবা, মা আর আমার ভাই-বোন, আমরা ৫ জন। আমার বাবা কা সবসময় বিজনেসের কাজে সবসময় জেলার বাহিরে থাকে। সে মাসে হয়তোবা ২-৪ বার বাড়িতে আসে। এসে আমাদের সাথে ২-৪ দিন কাটিয়ে আবার চলে যায়। এছাড়া সবসময় সে বাড়ির বাহিরেই থাকে। বাড়িতে থাকি আমি, আমার মা, আমার ভাই, আমার বোন। এভাবে আমাদের সুখে শান্তির পরিবারটা ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু একটা কথা আছে না, ভালো মানুষের কপালে বেশি দিন সয় না। সেটা কাল হয়ে কোনো না কোনো সময় মানুষের সুখ মানুষের সহ্য হয় না। আমার ব্যাপারটাও ঠিক এরকম হলো। আমি তখন ইন্টার 2nd ইয়ারে পড়ি। তখন আমাদের গ্রামের একটা বখাটে ছেলে, ও সবসময় নেশাপানি করতো, সবসময় বাজে ছেলেদের সাথে আড্ডায় জড়াইতো, মারপিট, গ্যাঞ্জাম সবকিছুতে ও জড়াইতো। সেই ছেলেটার নাম হচ্ছে আরিফ। ও একদিন এসে আমাকে এক প্রপোজাল রাখলো। সে আমাকে বলল আমাকে তার ভালো লাগে, আমাকে সে ভালোবাসে, আমাকে সে বিয়ে করতে চায়। আমি তখন তার কথার কোনো উত্তর দিলাম না। উত্তর না দিয়ে ওইখান থেকে বিষয়টা এড়িয়ে চলে আসলাম। চলে এসে আমি বাড়িতে কাউরে কিছু বলিনি। আমার ভাইকেও শেয়ার করিনি, এমনকি নূপুরকেও শেয়ার করিনি। আমার ছোট বোন নূপুরকেও এই বিষয়টা আমি বলিনি। আমি আমার ভিতরে রেখে দিয়েছি। এভাবে আমাকে বেশ কিছুদিন উত্ত্যক্ত করল। উত্ত্যক্ত করার পরে আমি এই বিষয়টা আমার মায়ের কাছে শেয়ার করলাম। মায়ের কাছে শেয়ার করার পরে মা যখন ওকে জিজ্ঞাসা করলো, তখন ও মাকে একটা কথা বলল যে, "হ্যাঁ, আমার ওকে ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই।" মা এটা শুনে মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। তখন মা আমার বাবাকে ইমিডিয়েটলি খবর দিল। আমার বাবাকে ইমিডিয়েটলি খবর দেয়, আমার বাবা চলে আসলো। বাড়িতে আসার পরে বাবার সাথে যখন এই বিষয়টা শেয়ার করলো, তখন বাবা বলল যে, "ঠিক আছে, তাহলে ওকে আর বেশিদিন বাড়িতে রাখা ঠিক হবে না। কি করা যায়? তাহলে ওকে বিয়ে দিয়ে দাও।" তখন আমার জন্য পাত্র দেখতেছে। আমার জন্য একটা ছেলে দেখলো, যার নাম হচ্ছে ইমরান। ও একটা ভালো মোটামুটি প্রাইভেট কোম্পানিতে জব করে। সবকিছু ভালো, দেখতে শুনতেও অনেক ভালো। সব মিলিয়ে ছেলেটা আমার পছন্দ হয়েছে, আমার ফ্যামিলিরও পছন্দ হয়েছে, সবার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আমাদের ফ্যামিলিগতভাবেই বিয়ে হয়। বিয়ে হয় আমাদের সবকিছু ভালোই চলে যাচ্ছে। ১ম এ আমার ইমরানকে একটু অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছিল। কারণ আমি চেয়েছিলাম আমি পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব। যখন বাবা-মা আমাকে জোর করে বিয়ে দিল, তখন আর আমার কিছু বলার ছিল না। আমি আর কিছু না বলে আমি বিয়েতে সম্মতি দিলাম। সম্মতি দেওয়ার পরে আমি বিয়েতে রাজি হলাম। আমাদের বিয়ে হলো। সবকিছু ভালোই কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে সমস্যাটা আপত্তিকর বিষয়টা বাজলো বিয়ের ঠিক ৩ মাস পরে। ৩
মাস পরে আমি বাসায় একদিন শুয়ে আছি। শুয়ে থাকার পরে আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখতেছে, কেউ আমাকে ফলো করতেছে। কোথাও এক জায়গা থেকে আমাকে দূর থেকে আড়াল থেকে দেখতেছে। কে দেখতেছে আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমি বুঝতে পারতেছি কেউ আমাকে ফলো করতেছে। একটা ছায়া সারাক্ষণ আমার পাশে, পাশে ঘুরঘুর করে। আমি বুঝতে পারি, আমি অনুভব করতে পারি কিন্তু আমি চোখে দেখি না। তারপরে ইমরানকে একদিন বললাম, এই বিষয়টা শেয়ার করলাম। ইমরানকে বললাম, "আমার একটু সমস্যা হচ্ছে। আমি একটু আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে চাই।" তখন ইমরান আমাকে বলল যে, "কি হয়েছে? আর ঠিক আছে তুমি যাবা বাবার বাড়ি, সমস্যা নাই, যাও। কিন্তু কি হয়েছে যদি আমাকে বলতো?" তখন আমি ইমরানকে বিষয়টা শেয়ার করলাম যে, "কেউ আমাকে দেখতেছে, কেউ আমাকে ফলো করতেছে।" তখন ইমরান আমাদের পাশের গ্রামের এক হুজুরের কাছ থেকে পড়া পানি এনে দিল আমাকে, আর কিছু ঝাড়ফুঁক করে দিল। বলল যে, "নতুন তো, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছে। হয়তোবা জায়গা পরিবর্তন হয়েছে, সেজন্য এরকম ওর কাছে আনইজি ফিল হচ্ছে। মনে হচ্ছে কেউ ওকে দেখতেছে বা এরকম কিছু মনে হচ্ছে।" আমিও মনের ভুল ভেবে বিষয়টা আর কেয়ার করলাম না। কেয়ার না করে আমি আমার বাবার বাড়িতে আসলাম বেড়ানোর জন্য। যে একটু রিফ্রেশ নেই, একটু ফ্রেশ হই। ফ্রেশ হলে হয়তোবা এই ভাবনা চিন্তাগুলো কেটে যাবে। হয়তোবা এই ভাবনা চিন্তাগুলো আর থাকবে না আমার মাঝে। আমি এটা ভেবে আমার বাবার বাড়ি চলে আসি। বাবার বাড়ি আসার পরে সবকিছু ভালোই ছিল। ২ দিন ভালোই কেটে গেছে। ৩য় দিনের দিন আমি আমার বোনের সাথে একসাথে ঘুমাবো বলে। কিন্তু ঐদিন আমার বোন আমার সাথে ঘুমাতে সে রাজি হলো না। কারণ সে তার একটা ফ্রেন্ডের সাথে ঐদিন রাতে গল্প করে সে তার ফ্রেন্ডের বাসায় থাকবে বলে বাসা থেকে পারমিশন নিয়েই তারপর চলে গেছে। ঐদিন আমাকে একা ঘুমাতে হচ্ছে। যখন আমি একা ঘুমিয়েছিলাম তখন ঘুমাতে, ঘুমাতে আমার রাত আনুমানিক ৯টা সামথিং, প্রায় ১০টার কাছাকাছি। আমি ইমরানের সাথে কথা শেষ করে যখন আমি ঘুমালাম, হঠাৎ মধ্যরাতে মনে হলো কেউ আমার বুকের উপরে এসে আমার চেপে ধরে রাখছে। আমার বুকের উপর বসে আমার গলা চিপে ধরেছে। আমি শ্বাস নিতে পারতেছি না। আমার দম নিতে কষ্ট হচ্ছে। আমি এই দম নিতে কষ্ট হচ্ছে এটা দেখে আমি চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখতেছি একটা কালো অবয়ব আমার বুকের উপর বসে আছে। বসে আমার গলা চাপতেছে। এখন আমি এত চেষ্টা করতেছি তার কাছ থেকে ছোটার, কিন্তু আমি কোনোভাবে ছুটতে পারতেছি না। আমি প্রাণপণে প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমার এখন মনে হয় আমার প্রাণটা চলে যাবে। আমি মনে হয় না আর কালকে সকালে আলো চোখে দেখতে পারবো। আমার মনে হয় না আমি ইমরানের সাথে আর দেখা করতে পারবো। তখন আমার চোখে একটাই শুধু আমার চোখ বন্ধ হয়ে আসতেছে আর আমার চিন্তাভাবনা একটাই যে, এই বুঝি আজকের রাতটাই আমার শেষ রাত। আমার মনে হয় না আর ইমরানের সাথে দেখা হবে। আমার মনে হয় না আর ইমরানের সাথে কথা হবে। আমার মাথার ভিতরে তখন শুধু ইমরানের কথাই চিন্তাভাবনা আসতেছিল। কারণ এই ৩ মাসে ইমরান আমাকে এত, এত পরিমাণে ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসাটা আমি আর কোথাও থেকে পাইনি। আমার তখন চক্ষু যখন বন্ধ হয়ে আসতেছে তখন আমার মাথায় কাজ করলো যে আমি তো মুসলিম, আমি তো মুসলমান। তাহলে আমি আমার আল্লাহকে কেন ডাকতেছি না? আমি আল্লাহকে কেন স্মরণ করতেছি না? তখন আমি আল্লাহর নাম নিয়ে খুব জোরে নিজের যত শক্তি আছে সব শক্তি কাজে লাগিয়ে আল্লাহু আকবার বলে জোরে ওইটাকে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে মনে হচ্ছে ওটা খাট থেকে ছিটকে ৩ থেকে ৪ হাত দূরে পড়লো। পড়ে একটা ক্যাও করে একটা শব্দ হলো। এভাবে একটা শব্দ হলো যে কিছু একটা পড়ে ব্যথা পেয়েছে। ব্যথা পেয়ে একটা শব্দ করে না? যেমন বিড়াল একটা শব্দ করে বা জন্তু জানোয়ার যেরকম করে কেউ করে শব্দ করে, ওরকম একটা শব্দ হলো। শব্দ হয়ে ওইটা দ দরজার ফাঁক দিয়ে চলে গেল। আমি তখন হাঁপাতে, হাঁপাতে উঠে বসলাম। বসে সঙ্গে, সঙ্গে লাইট অন করলাম। লাইট অন করে অনেক জোরে, জোরে আমি দোয়া দরুদ পড়তেছিলাম। তখন অনেক জোরে, জোরে দোয়া দরুদ পড়তেছিলাম আর মাকে ডাকতেছিলাম। এর ভিতরে মা পাশের রুম থেকে দৌড়িয়ে আসলো। এসে বলল, "কি হয়েছে?" তখন আমি মাকে বিষয়টা শেয়ার করলাম। শেয়ার করার পরে মা বলল যে, "হয়তো ঘুমের ঘরে বাজে কোনো স্বপ্ন দেখছিস, এজন্য এরকম মনে হচ্ছে।" আমি তখন মাকে বললাম যে, "না মা, এটা বাজে কোনো স্বপ্ন না। আমি সত্যি দেখছি।" তখন মা আমাকে সান্ত্বনা দিয়ে থামিয়ে দিল। থামিয়ে দেওয়ার পরে ওই রাতে আমি আর একা ঘুমাতে পারলাম না। আমার এতটা সাহস হয় নাই যে আমি ওই রাতেও একা ঘুমাবো। তখন আমি আমার মাকে বললাম যে, "মা, আমি আজকে রাত তোমার সাথে ঘুমাতে চাই।" তখন আমার মা এসে আমার কাছে শুইলো। আমি সারারাত ঘুমালাম। সব ঠিক আছে। ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে চিরুনি নিয়ে আয়নার কাছে গেলাম মাথা আঁচড়ানোর জন্য, ঠিক তখন দেখলাম আমার গলা যে চেপে ধরছে ১০ টা আঙুলের দাগ আমার গলায় স্পষ্ট গেঁথে আছে। তখন আমি আমার মাকে বললাম যে, "মা, এই দেখো আমি এটা কোনো স্বপ্ন দেখিনি। আমার এটা আমার সাথে বাস্তব হয়েছে।" তখন আমার মায়ের কপালে চিন্তার ভাঁজ করে গেল।
মা তখন এক হুজুরের কাছে নিয়ে গেল আমাকে। আমাকে হুজুর দেখে বলল যে, "আপনার মেয়ের সাথে যা কিছু হয়েছে খুব খারাপ কিছু হয়েছে। আপনার মেয়েকে কালো জাদু করা হয়েছে।" এটা শুনে আমি ও আমার মা দুজনেই অবাক হয়ে গেলাম যে, আমরা তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে মানুষ আমার ক্ষতি করতে চায় কেন? তখন মা ওই হুজুরকে বলল যে, এখন আমরা কি করতে পারি? আপনি কোনো পরামর্শ দেন।" তখন ওই হুজুর কিছু পরা পানি দিল, ঝাড়ফুঁক দিল আর বলল যে, "ঠিক আছে।" একটা তাবিজ দিছে আমাকে। বলল যে, "এই তাবিজটা ব্যবহার করলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না।" তারপরে সবকিছু ঠিকই ছিল। আমি সেই তাবিজটা ব্যবহার করতেছিলাম। আর আমার সাথে ওরকম কোনো সমস্যা হয় নাই। এরকম মাস ২ কেটে গেল ভালোই। কিন্তু তারপরে একদিন ঘটলো এক আপত্তিকর ঘটনা। আমি যখন রাতবেলা ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে ফেরার পথে আমার পা মনে হলো যে কোনো একটা কালো বিড়ালের উপরে পাটা পড়ছে। পাটা পড়ার পরে বিড়ালটা মনে হচ্ছে ব্যথা পেয়েছে। ব্যথা পেয়ে কাতরাতে, কাতরাতে যাচ্ছে। এও করে এরকম একটা শব্দ করে কাতরাতে, কাতরাতে সে বাহিরে চলে যাচ্ছে। বাহিরে চলে গিয়ে কি করুণভাবে কান্না করতেছে, এখন আমার নিজের কাছে নিজের খুব খারাপ লাগতেছে। আমি কি বিড়ালটাকে ইচ্ছা করে ব্যথা দিলাম? তাহলে বিড়ালটা এভাবে কান্না করতেছে কেন? এমন করুণভাবে কান্না করতেছে, মনে হচ্ছে মানুষ কান্না করতেছে। এমনভাবে কান্না করতেছে ওইটা দেখে আমি সঙ্গে, সঙ্গে ইমরানকে ডাকলাম। ইমরানকে ডেকে তারপর ইমরান বিড়ালটাকে তাড়িয়ে দিল। ঐদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। ঘুমের ভেতরে আমি দেখি যে কেউ একজন আসছে। এসে আমার গলা থেকে তাবিজটা ছিঁড়ে খুলে নিয়ে গেছে। খুলে নিয়ে গিয়ে আমি এটা স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখার পরে আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি আমার গলার ভিতরে দাগ পড়ে আছে। মনে হচ্ছিল কেউ এই তাবিজটা ধরে খুব টানাহেঁচড়া করছে। আমি তখন ভয় পেয়ে তাবিজটাকে আরো শক্ত করে বাঁধার জন্য ইমরানকে বললাম যে, "এই তাবিজটা আমার চেইনের সাথে অ্যাডজাস্ট করে দাও।" তখন ইমরান পরের দিন সকালবেলা গিয়ে তাবিজটা স্বর্ণকারের কাছে নিয়ে সে চেইনের সাথে অ্যাডজাস্ট করে তারপর আমার গলার ভিতরে দিল। দেওয়ার পরে আমার এরকম ৩ দিন খুব ভালোই কেটে গেল। ৩ দিন ভালো কাটার পরে ৪ দিনের দিন আমি ওই মনের ভুলে নিজের অজান্তেই কেন যেন সেই চেইনটা খুলে আমি পাশে রেখে তারপর রাতে শুতে গিয়েছি। আমি সাধারণত কখনো তাবিজটা আমার কাছ থেকে আলাদা করি না। কিন্তু ঐদিন কি কারণে করছি বা কেন করেছি আমি নিজেও জানি না। আমি তাবিজটা আলাদা করে বিছনার সাইডে রেখে তারপর ঘুমিয়েছি। ইমরানও আমার সাথে একই সাথে ঘুমিয়েছে। ঘুমানোর পরে আমরা দুজনেই ঘুমিয়েছি। মাঝরাতে আমার মনে হলো যে আমি আর আমার বাসায় নেই। আমি কোথাও একটা খোলামেলা জায়গায় আছি। আমি তাকালাম, তাকিয়ে দেখতেছি আমার ঠিক ডান পাশে একটা কালো অবয়ব ছায়া, যার চোখের ভিতরে মনে হচ্ছে আগুন জ্বলতেছে, রক্তবর্ণ চোখ। আমার দিকে রাগান্বিত দৃষ্টি তাকিয়ে আছে। আমি ওটা দেখে প্রচন্ড ভয় পেলাম। ভয় পেয়ে আমি যখন পায়ের দিকে তাকালাম তখন দেখতেছি পায়ের দিকেও ২ টা আমার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে এখন ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। এরকম একটা পরিস্থিতি। আমি তখন ভয়ে বামে তাকালাম। আমার গলা তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার পিপাসা পানির প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমি প্রচন্ড ভয় পাচ্ছি। আমি যখন বামে তাকালাম তখন দেখলাম ঠিক বামেও সেম এভাবেই একটা লোক আমার দিকে কালো অবয়ব, ওটাকে লোক বলা ভুল হবে। একটা কালো অবয়ব। শুধু কালো একটা ছায়া আর চোখগুলো যা লাল রক্তবর্ণের। মনে হচ্ছে রক্ত, চোখগুলো থেকে আগুন বেরোচ্ছে। আমার দিকে এমন রাগান্বিতভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। তখন ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় এখন দমটা বের হয়ে যাবে। আমি মনে হয় এখন মারা যাবো। আমি মনে হয় এখন স্ট্রোক করে মারা যাবো। তখন আমি হাত দিয়ে ইমরানকে খোঁজার চেষ্টা করে দেখি আমার পাশে কেউ নাই। ইমরান আমার পাশে শুয়েছিল, তাহলে ইমরান কোথায় গেল? ইমরান কই? আমি ইমরানকে খুঁজে পাচ্ছি না। আমার পাশে কেউ নাই, আমি একা। আর সেই অবয়বগুলো আমার দিকে দৃষ্টি এমনভাবে তাকিয়েছে, মনে হচ্ছে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে এমনভাবে তাকিয়েছে, আমাকে কি করবে আমি নিজেও বুঝতে পারতেছি না। ওদের ওই রাগান্বিত চোখ দেখে আমি এত পরিমাণে ভয় পেয়েছি, যেটা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারব না। আমি তখন জোরে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু আমি দেখতেছি আমার হাত পা কোনো কাজ করতেছে না। আমার পায়ে কোনো শক্তি নেই। আমি পা লাড়ানোর মতো এই শক্তিটা আমার ভিতরে নাই। আমার হাত আমি লাড়াতে পারতেছি না। আমি বিছানা থেকে লড়তে পারতেছি না। মানুষ প্যারালাইজড যেভাবে হলে লড়াচড়া করতে পারে না, নড়াচড়া করলে তার কষ্ট হয় বা নড়াচড়া চাইলেও সে করতে পারে না। আমি মনে হচ্ছে
আমি প্যারালাইজড হয়ে আছি ওখানে। আমি নড়াচড়া করতে পারতেছি না। আমি তখন চিৎকার করে ডাক দেওয়ার চেষ্টা করছি ইমরানকে, যে ইমরান কোথায় তুমি? আমাকে বাঁচাও। আমি এরকম কিছু বলবো, আমি বুক ফেটে চিৎকার করব, কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমার গলা থেকে কোনো সাউন্ড বেরোচ্ছে না। আমি এত বুক ফাটিয়ে চেষ্টা করতেছি, কিন্তু আমার গলা থেকে কোনো ছাউনি আসতেছে না। তখন আমার মনে হচ্ছে যে আমার মনে হয় এখনই প্রাণটা চলে যাবে। আমি মনে হয় এখনই মারা যাবো। এই বুঝি আমার শেষ দিন। আমি এইটা ভেবে আমার প্রচন্ড পরিমাণে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর আমি ভয় পাচ্ছি। এমন সময় আমার সেন্সলেস হয়ে গেছে। তারপরে আমার আর কিছু মনে নাই। পরে সকালবেলা আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানায়। আর আমার পাশে ইমরান বসেছিল, মা, আমার বাবা, ভাই, বোন, আমার শ্বশুর-শাশুড়ি সবাই আমার পাশে বসেছে। তখন বলছে, "কি হয়েছে?" তখন আমি ইমরানের মুখ থেকে শুনলাম যে ইমরান আমাকে বলছে যে গতকাল রাতে আমি কেমন অদ্ভুত আচরণ করেছি। ইমরান সারারাত আমার পাশে বসে ছিল, আমাকে মাথায় পানি দিয়েছিল, আমাকে দরদ করে ফু দিচ্ছে। কিন্তু আমি তার কোনো কথাই শুনিনি। আমি অন্যমনস্ক হয়ে কোথাও এক জায়গায় হারিয়ে গেছি এভাবে। আমি তার কোনো কথাই শুনতেছি না। তারপরে সে আমাকে অনেক ডাকাডাকি করছে, আমি তার ডাকে কোনো সাড়া দেইনি। এটা দেখে সে তার মা, বাবা, ভাই-বোন সবাইকে এক করে হুজুর এনে তারপরে দোয়া দরুদ করে তখন আমার হুঁশ ফেরালো। সবাই এটা বলছে। তারপর আমি রাতের বিষয়টা সবাইকে খুলে বললাম। খুলে বলার পরে হুজুর বলল যে, "তোমার তাবিজ কোথায়?" তখন আমি তাবিজটার কথা বললাম যে, "রাতের বেলা আমি মনের ভুলে তাবিজটা খুলে রেখেছি।" তখন হুজুর অনেক রাগ করলো আমার উপরে। রাগান্বিত হয়ে তখন হুজুর বলল যে, "তুমি কি জানো তুমি কত বড় ভুল করেছো? তুমি এর আগে একদিন রাতে কোনো বিড়ালের উপর পা দিয়েছো?" তখন আমি বললাম যে, "হ্যাঁ হুজুর, আমি তো ইচ্ছা করে দেইনি, আমার নিজের অজান্তে দিয়েছি।" তারপর বলল যে, "তুমি একটা বিড়ালকে ছুঁড়ে পাক্কা মেরেছো তোমার বিছানা থেকে?" আমি বলছি, "হ্যাঁ, আমি তো ওটা বিড়ালকে পাক্কা মারিনি, একটা কালো অবয়ব ছায়া আমার গলা টিপে ধরেছিল। আমি সেটাকে ছুঁড়ে পাক্কা মেরেছি।" তখন বলছে হুজুর যে, "দেখো, এরা কোনো সাধারণ কিছু ছিল না। এরা হচ্ছে নিকৃষ্ট কিছু জিন। আর এই জিনগুলা আর ১ জন আর ২ জন না। এখানে অসংখ্য জিন আছে যেগুলা তোমার উপর ভর করা হয়েছে। আর এগুলাকে তোমার ভর করা হয়েছে এইজন্য যাতে তোমাকে এরা একদম তিলে, তিলে শেষ করে দিয়ে নিঃস্ব করে মেরে ফেলার জন্য। আর শুধু তাই না, এই যে তোমার বাড়ির সামনে যে একটা বড়ই গাছ রয়েছে, তুমি কি জানো এই বড়ই গাছে কি হয়?" তখন আমি হুজুরকে বললাম যে, "হ্যাঁ হুজুর, আমি মাঝে সাঝেই দেখি রাতের বেলায় এই বড়ই গাছে মনে হয় অনেক মানুষজন চলাচল করে, অনেক মানুষজন কথা বলে ফিসফিস করে, একজন আরেকজনের কানে, কানে ফিসফিস করে, কাক ডাকে, আমি অনেক শব্দ শুনি। তবে আমি ভাবছিলাম এটি আমার মনের ভুল। সেইজন্য আমি কখনোই এ বিষয়টা খেয়াল করিনি, এড়িয়ে গেছি।" তখন হুজুর বলল যে, "তোমার বাড়িতে অসংখ্য জিন চালান করা হয়েছে। আর এই জিনগুলো চালান করা হয়েছে খুব বাজেভাবে, খুব বাজেভাবে। এগুলো চালান করা হয়েছে তোমার হচ্ছে কবরস্থানের মাটি দিয়ে, তারপরে কালো কাক, কালো মুরগি, কালো কবুতর এগুলোকে বলি দিয়ে তারপরে এগুলোকে চালান করা হয়েছে যাতে তোমাকে এরা তিলে, তিলে ধ্বংস করে দেয়, শেষ করে দেয় সেইজন্য।" তখন আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি হুজুরকে তখন জিজ্ঞেস করলাম, "হুজুর, আমি তো কখনো কারো এত বড় ক্ষতি করিনি। তাহলে তারা কে আমার এত বড় শত্রু? কে আমার এমন ক্ষতি করতে চায়?" তখন হুজুর বলল যে, "তুমি আরিফ নামে কাউকে চিনো?" তখন আমি বললাম যে, "হ্যাঁ হুজুর, আমি তো চিনি। আমার এলাকারই একটা ছেলে। ও আমাকে অনেক উত্ত্যক্ত করতো, অনেক ডিস্টার্ব করতো।" তারপরে হুজুর বলল, "এই ছেলেটা তোমাকে করেছে, কিন্তু একে কিছু বলা যাবে না। একে যদি কিছু বলো তাহলে এর পরিবর্তে এর থেকেও ভয়ংকর কিছু করবে, এর থেকেও খারাপ কিছু করবে, জঘন্য কিছু করবে। তুমি এরে কিচ্ছু বলবা না, বা তুমি যে এর বিষয়টা জানতে পেরেছো সেটাও তার কাছে বলবা না।" তখন আমি হুজুরকে বললাম যে, "হুজুর, তা না হয় বললাম না। কিন্তু আমি এই বিষয় থেকে বাঁচবো কিভাবে?" তখন হুজুর একটা বড় হুজুরের না ঠিকানা দিল। ঠিকানা দেওয়ার পরে আমরা সেই হুজুরের কাছে চলে গেলাম। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর তার কিছু শিষ্য নিয়ে বসলো। বসার পরে আমাকে ধ্যানে বসালো। বসানোর পরে আমাকে একটা গোল চাক্কর কেটে তার ভিতরে বসালো। বসানোর পরে
হুজুরে আমার সাথে অনেক কথা বললো, অনেকক্ষণ রুকাইয়া করলো, রুকাইয়া করতে 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 একটা পর্যায়ে আমার ভিতরে সেগুলোকে ভর করার পরে আমি পরবর্তীতে আমার হাজবেন্ডের মুখ থেকে, ইমরানের মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলতেছি। ইমরান তখন বলতেছে, আমি একই মুখে একইভাবে বাজে, বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, বাজে রকম কথা বলতেছি। কখনো বাচ্চা, কখনো বুড়ো, কখনো মহিলা, কখনো পুরুষ, অনেক কণ্ঠে কথা বলতেছি। তারপর হুজুরে এক, এক করে জিজ্ঞেস করছে, অনেক কথা জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে লাস্ট তারা বলছে যে, "কির বিনিময়ে যাবে?" তখন তারা বলছে, "আমরা এর বিনিময়ে একটা বলি চাই।" কি বলি চাই? তখন তারা বলছে, "আমরা নরবলি চাই, আমরা মানুষের বলি চাই।" তখন হুজুর বলল, "না, এটা সম্ভব না।" লাস্টে তারা বলছে, "একটা গরু, একটা খাসি, একটা মুরগি এগুলো তাদের দিতে হবে।" তখন তাদের কথায় রাজি হয়ে সেই গরু, খাসি, মুরগি দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমাকে গোসল করিয়ে ওইখান থেকে নিয়ে আসছে। এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সেই থেকে আজ পর্যন্ত আমার সাথে কোনো ঝামেলা হয় নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।